বাংলার রাজনীতিতে আবার ভিডিও স্টিং অপারেশন এবং এর আগে আপনাদের আমি বলেছিলাম হিস্ট্রি রিপিটস ইটসেলফ, সেটা যেন আরেকবার প্রমাণিত হলো। শুধু অবস্থান বদলে গেছে দুটো গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলের। আপনারা ঠিকই ধরেছেন, আমি হুমায়ুন কবিরের ওপরে যে স্টিং অপারেশন হয়েছে, হুমায়ুন কবিরের যে ভিডিও ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেস আনুষ্ঠানিকভাবে সাংবাদিক সম্মেলন করে প্রকাশ করেছে, সেই ভিডিওর কথা বলছি। হুমায়ুন কবির তৃণমূল কংগ্রেসের বিধায়ক ছিলেন। নির্বাচনের ঠিক আগে তিনি দল ছেড়ে দিলেন, দলের বিরুদ্ধে বিষোদ্গার করতে শুরু করলেন। সবথেকে বড় কথা, তিনি ঘোষণা করলেন মুর্শিদাবাদের মাটিতে তৈরি করবেন বাবরি মসজিদ। এবং এই বাবরি মসজিদ তৈরির ঘোষণার একটা বিরাট প্রতিক্রিয়া হয়েছে রাজ্যের সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর। বিপুল পরিমাণ টাকা হুমায়ুন কবিরের কাছে মসজিদ তৈরির জন্য পৌঁছেছিল, এই খবরটা কিন্তু নতুন নয়, এটা সেই সময় আলোচিত হয়েছে। ইনফ্যাক্ট হুমায়ুন কবির কলকাতায় এসে কোথায় থাকতেন, আর এই বাবরি মসজিদের ঘোষণা করার পর তিনি যতবার কলকাতায় এসেছেন কোন হোটেলে থেকেছেন, এটা নিয়ে আলোচনা হলেই বোঝা যেত যে ফিনান্সিয়াল স্ট্যাটাস মানুষটির পুরোপুরি বদলে গিয়েছে। ঠিক যেদিনকে হুমায়ুন কবির 50 জায়গায় হেলিকপ্টারে উড়ে উড়ে প্রচার করবেন, আমরা দেখতে শুরু করলাম যে মুখ্যমন্ত্রীও হেলিকপ্টারে যাচ্ছেন, অভিষেকও হেলিকপ্টারে যাচ্ছেন, আবার হুমায়ুন কবিরও প্রচারে যাচ্ছেন হেলিকপ্টারে। ঠিক তার পরদিনই এই ভিডিও সামনে এলো, যেখানে হুমায়ুন কবির বেশ কিছু কথা বলেছেন। আমি সেখানে তিনি কি বলেছেন সেগুলো আলোচনায় আনতে চাই না। এর জন্য যে ভিডিও তৃণমূল কংগ্রেস প্রকাশ করেছে সেই ভিডিও আপনারা দেখে নেবেন। আমি যে বিষয়টা সামনে আনতে চাই, যে তৃণমূল কংগ্রেস হুমায়ুন কবিরকে যে সমীহ করছে এবং হুমায়ুন কবিরের কারণে তাদের সংখ্যালঘু ভোট ব্যাংকের উপর বড় আঘাত আসতে পারে, এটা আমি আগে আপনাদের আলোচনার মধ্যে বলেছিলাম, আমার ধারণা থেকেই বলেছিলাম, বা রাজনৈতিক বিশ্লেষকদের সঙ্গে কথা বলে আমি বলেছিলাম। সেটা কিন্তু প্রমাণিত হলো যে তৃণমূল কংগ্রেসকে অফিসিয়ালি হুমায়ুন কবিরের ওপরে স্টিং অপারেশন চালিয়ে সেই ভিডিও প্রকাশ করতে হয়েছে। আমি এটা পরিষ্কার বলতে চাই না যে এই স্টিং অপারেশনের পেছনে তৃণমূল কংগ্রেস, কারণ সেটা তো প্রমাণ করা এই মুহূর্তে সম্ভব নয়। কিন্তু এটা অফিসিয়ালি আনুষ্ঠানিকভাবে তৃণমূল কংগ্রেস সাংবাদিক সম্মেলন করে সবাইকে দেখিয়েছেন, এটা আমরা জানি, এটা নিয়ে কোনো বিতর্ক নেই। এখন হুমায়ুন কবির প্রথম তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে একজন মুসলিম নেতা হিসেবে আত্মপ্রকাশ করেছিলেন বা বিদ্রোহ ঘোষণা করেছিলেন, ব্যাপারটা এরকম নয়। 2021-এর নির্বাচনের আগে ফুরফুরা শরীফের পীরজাদা ঘোষণা করলেন তারা সরাসরি রাজনীতিতে আসছেন, এবং এক পীরজাদার নেতৃত্বে তৈরি হলো আইএসএফ নির্বাচনে অংশগ্রহণ করলো। কিন্তু সেই সময়ে তৃণমূল কংগ্রেস এত স্পর্শকাতরতা দেখায়নি। এর কারণ খুব স্পষ্ট। তৃণমূল কংগ্রেসের হিসেব ছিল যে আইএসএফ এর প্রভাব ওই ফুরফুরা অঞ্চলে কিছুটা আছে, কিছুটা দক্ষিণ 24 পরগনায় আছে, কিন্তু বাংলার অধিকাংশ সংখ্যালঘু সম্প্রদায় অধ্যুষিত এলাকায় আইএসএফ এর সেরকম কোনো প্রভাব নেই, বা তারা আশা করেছিলেন, রাজনৈতিকভাবে তারা নিশ্চিত ছিলেন যে এর বিরাট কিছু প্রভাব পড়বে না। কিন্তু হুমায়ুন কবির দল ছেড়ে যাওয়া এবং হুমায়ুন কবিরের দলের বিরুদ্ধে বিষোদ্গার, বাবরি মসজিদের ঘোষণা, এটা কিন্তু স্পষ্ট করেছিল যে মুর্শিদাবাদ, মালদা এবং নদিয়ার একটা বিস্তীর্ণ এলাকায়, উত্তর দিনাজপুরেরও, সেখানকার সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের ওপর এর প্রভাব পড়ার সম্ভাবনা আছে 16 আনা। আমি যখন হুমায়ুন কবিরের সঙ্গে কথা বলেছিলাম, তিনি আমাকে খুব কনফিডেন্সের সঙ্গে বলেছিলেন যে আমি 42 বছর রাজনীতিতে আছি, আমি আমার যে যোগাযোগ, আমার ওপরে আমার সম্প্রদায়ের মানুষের যে ভরসা, এর সঙ্গে আপনি আইএসএফকে গুলিয়ে ফেলবেন না। এবং তিনি এইভাবে বলেছিলেন কনফিডেন্টলি, দেখে দেবেন নির্বাচনের ফলাফল বেরোনোর পর আপনি মিলিয়ে দেখে নেবেন। তিনি দাবি করেছেন পাবলিকলি যে অন্তত 80 থেকে 90টা আসন আমরা পাবো এবং আমরা ঠিক করব কোন দল সরকার করবে। তো এই কথাগুলো, যেগুলো কিছুটা ওই স্টিং অপারেশনের ভিডিও তো দেখলাম আছে, সেগুলো তিনি এমনি পাবলিকলি বলেছেন। সেখানে যেটা অতিরিক্ত বলেছেন সেটা হচ্ছে, কোথাও বলেছেন যে হ্যাঁ মুসলিম সম্প্রদায়ের মানুষকে বোকা বানানো খুব সহজ, কোথাও বলেছেন 1000 টাকার ডিলের কথা, শুভেন্দু অধিকারীর সঙ্গে কথা হয়েছে, মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী, আসামের মুখ্যমন্ত্রী, এমনকি পিএমওর প্রসঙ্গ, 1000 কোটি টাকার ডিল। এটা নিয়েই তৃণমূল কংগ্রেসের মূল অভিযোগ, এবং তৃণমূল কংগ্রেসের দাবি যে এ বিষয়ে দরকার হলে ইমিডিয়েটলি ইডি
তদন্ত করুক বা হুমায়ুন কবিরকে ডেকে পাঠিয়ে জেরা করুক। দেখুন, হুমায়ুন কবির যখন এই মসজিদ তৈরির ঘোষণা করেন সেই সময় এবং তার পরের কয়েক সপ্তাহের মধ্যে বিপুল পরিমাণ টাকা যে হুমায়ুন কবিরের অ্যাকাউন্টে জমা পড়েছে এটা নিয়ে এর আগেও আলোচনা হয়েছে। সেই টাকার পরিমাণ কত, 100 কোটি, 150 কোটি, 300 কোটি, এটাও কখনো কখনো আলোচনা হয়েছে। এমনকি তৃণমূল কংগ্রেসের আর এক বিধায়ক ঘটনাচক্রে, তিনিও হুমায়ুন কবির, পুলিশের অফিসার ছিলেন এক সময়, তিনি পাবলিকলি বলেছেন যেহেতু নাম এক, তাই ওই হুমায়ুন কবিরকে পাঠাতে গিয়ে অনেকে টাকা নাকি এই হুমায়ুন কবিরকে অর্থাৎ এই প্রাক্তন পুলিশ অফিসারকেও পাঠিয়েছেন এবং তিনি বলেছেন এই টাকাগুলো আমি ওনাকে ফেরত পাঠিয়ে দেবো, মসজিদের জন্য লোকে ভুল করে আমাকে পাঠিয়েছে। তা তখনই তো প্রমাণ হয়ে গিয়েছিল যে হুমায়ুন কবিরের অ্যাকাউন্টে বড় অংশের টাকা জমা পড়েছে। হুমায়ুন কবির নিজে বলেছেন এবং বলেছেন সে পাবলিক পাঠিয়েছে, কোত্থেকে এসেছে, অ্যাকাউন্ট ট্রান্সফার হয়ে সেই টাকা আমার অ্যাকাউন্টে আছে এবং এর জন্য সমস্ত হিসাব আমার দিতে কোনো অসুবিধা নেই। আমাকেও তিনি এই কথা বলেছিলেন, দাবি করেছিলেন। এখন সেই সময়েই যদি কোনো আননোন সোর্স থেকে বিপুল পরিমাণে টাকা আসে তো সেটা সরকার জানতো, কেন্দ্রীয় সরকার। সেই তথ্য ইডির কাছে থাকারও অস্বাভাবিক কিছু নয়, কিন্তু ইডি, কেন্দ্রীয় সরকারের কোনো এই সিরিয়াস ফ্রড ইনভেস্টিগেশন অফিস ইত্যাদি যা আছে, যারা যারা ফিনান্সিয়াল স্ক্যাম নিয়ে কাজ করে তারা কিন্তু কোনো পদক্ষেপ করেনি। এখন এটা তো অস্বীকার করার কিছু নেই যে হুমায়ুন কবির যা করছেন তৃণমূল কংগ্রেসের বিরোধিতা করে করছেন। তৃণমূল কংগ্রেসের বিরোধিতা করে, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতা করে যদি কেউ কিছু করেন তাহলে সেটা বিজেপির পক্ষে যায়, ওপেন সিক্রেট, এটা নিয়ে তো কোনো বিতর্ক নেই। আর যদি সেই কারণে কেন্দ্রীয় সরকার চুপ করে বসে থাকে, সেটাও আমজনতা জানে ভাই, যে কেন্দ্রীয় সরকার হুমায়ুন কবির তৃণমূল কংগ্রেসের বিরোধিতা করছে তাই চুপ করে বসে আছে। এখন নতুন যে তথ্যটা তৃণমূল কংগ্রেস অভিযোগের মাধ্যমে সামনে নিয়ে এসেছে এই ভিডিও দেখিয়ে, যে আসলে বিজেপি টাকাটা, অনেকটা পরিমাণ টাকা, বিপুল পরিমাণ টাকা বিজেপি হুমায়ুন কবিরকে দিচ্ছে, এটাই নতুন অ্যাঙ্গেল। এর রাজনৈতিক ইমপ্লিকেশন কি? তৃণমূল কংগ্রেস কি এই আশা নিয়ে এই ভিডিও দেখাচ্ছে যে কালকেই ইডি ঝাঁপিয়ে পড়বে হুমায়ুন কবিরের উপরে? তৃণমূল কংগ্রেসের উদ্দেশ্য নিঃসন্দেহে রাজনৈতিক। তারা এই বার্তাটা দিতে চান সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষকে যে ভুল লোকের ওপরে নির্ভর করবেন না, ভুল লোকের ওপরে ভরসা করবেন না। হুমায়ুন কবির পাল্টা বলেছেন এআই ভিডিও। দেখুন, আমার ভিডিওটা দেখে যেটা মনে হয়েছে, এটা তো অবশ্যই তদন্ত সাপেক্ষ যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে এটা বানানো হয়েছে কিনা, কিন্তু এটা এআই না হওয়ার সম্ভাবনা 16 আনা। আর এটা এই সম্পূর্ণভাবে বিজ্ঞানসম্মতভাবে জাজ করে বিচার বিভাগীয় কোনো তদন্তের প্রেক্ষিতে এই তথ্যটা সামনে আনা, এটা সত্যি এআই নাকি এআই না, আপনারা জানেন এই বড় গল্প, লম্বা গল্প। কালীঘাটের কাকুর ভয়েস স্যাম্পল নিয়ে এখনো পর্যন্ত নির্দিষ্ট তথ্য পাবলিক ডোমেনে আছে এতগুলো মাস পেরিয়ে যাওয়ার পর। কাজেই এইগুলো অ্যাকচুয়ালি আলটিমেটলি কোনো তাত্ত্বিক বিষয় নয়, এগুলো বিচারিক বিষয় নয়, এগুলো অ্যাকচুয়ালি রাজনীতিরই বিষয়। তৃণমূল কংগ্রেসও এই আশাতেই এই বিষয়টাকে সামনে এনেছে যে এতে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপরে তারা এই বার্তাটা দিতে পারবে যে আপনারা ভুল লোকের ওপর ভরসা করবেন না, ভুল লোককে সাপোর্ট করবেন না। তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু ভোট ব্যাংকে যাতে হুমায়ুন কবির বড় আঁচড় কাটতে না পারেন। এর পেছনে কারা? দেখুন, সরাসরি তো বলা খুব মুশকিল যে এই ইন্টারভিউ বা এই কথা যখন উনি হুমায়ুন কবির কারুর সঙ্গে বলছেন, অন্তত দুজন তো সেখানে স্পষ্ট বোঝা যাচ্ছে ছিলেন। তার মধ্যে একজনের গায়ে জামায় বা কোথাও একটা এই হিডেন ক্যামেরা ছিল যেটা এটা রেকর্ড হয়েছে, এবং আরেকজন তিনি ফ্রেমের বাইরে, ফ্রেমে শুধু হুমায়ুন কবিরকেই দেখা যাচ্ছে। তো এই রেকর্ডিংটা যারা করলেন তাদের কোনো পরিচয় এখনো পর্যন্ত প্রকাশ্যে আসেনি, আসার কথাও নয়, হয়তো ভবিষ্যতে আসবে, কি আসবে না আমি জানি না। কিন্তু তারা কারা এটুকু বোঝা যাচ্ছে যে এতে রাজনৈতিক স্বার্থ সিদ্ধ হচ্ছে তৃণমূল কংগ্রেসের। আর একটা খুব ইন্টারেস্টিং বিষয় আমার এই ভিডিওটা দেখে মনে হয়েছে, দেখবেন লক্ষ্য করে, প্রশ্নগুলো লিডিং কোশ্চেন কাকে বলে? যখন আপনি এমন কোনো প্রশ্ন করেন যার উত্তরে যেটা আপনি বলাতে চাইছেন সেটা বেরিয়ে আসে। যেমন ধরুন, কাউকে আপনি প্রশ্ন করতেই পারেন যে আপনি কি জামা পরেছিলেন, কিন্তু আপনার উদ্দেশ্য হচ্ছে তাকে দিয়ে বলানো যে তিনি লাল জামাই পরেছিলেন। তো আপনি কি জামা পরেছিলেন এর উত্তরে তিনি লাল, নীল, হলুদ, সবুজ যা খুশি বলতে পারেন। কিন্তু প্রশ্নটা যদি এরকম করা হয়, আপনি তো লাল জামা পরেছিলেন, তাহলে এটা এস্টাবলিশ করা অনেক সহজ হয়
বা তাকে দিয়ে বলানো অনেক সহজ হয় যে তিনি লাল জামা পরেছিলেন। এটাকে আইনি পরিভাষায় বলে লিডিং কোশ্চেন। তো হুমায়ুন কবিরকে যে প্রশ্নগুলো করা হয়েছে সেখানে প্রচুর লিডিং কোশ্চেন, অর্থাৎ বোঝাই যাচ্ছে যে তাকে দিয়ে বলানো হচ্ছিল বা বলিয়ে নেওয়ার একটা উদ্দেশ্য ছিল। এটাতে পরিষ্কার যে হুমায়ুন কবিরের মুখ থেকে এই কথাগুলো বের করার জন্যই তাকে এই প্রশ্নগুলো করা হয়েছে, যারাই করে থাকুন। তার রাজনৈতিক সুবিধা অবশ্যই তৃণমূল কংগ্রেস নিতে চাইছে, স্বাভাবিক, সেটাও খুব অস্বাভাবিক কিছু না। এখন কথা হচ্ছে তৃণমূল কংগ্রেস এইটাকে পাবলিকলি সামনে আনলো ভোটের আগে। পশ্চিমবঙ্গের নির্বাচনী ইতিহাসে এই ঘটনাটাও নতুন নয়। আমি আপনাদের আবার বলছি, বাংলার রাজনীতিতে আবার ভিডিও রাজনীতি বা স্টিং অপারেশনের রাজনীতি, এটা আমি কেন বলেছি, আপনারা যারা সাম্প্রতিক সময়ের রাজনীতির খোঁজখবর রাখেন তারা নিশ্চয়ই বুঝতে পারছেন। 2016 বিধানসভা নির্বাচনের আগে ঠিক এরকমই ভিডিও দেখানো হয়েছিল, যেখানে রাজনৈতিক নেতারা, বড় বড় মন্ত্রীরা হাত পেতে টাকা নিচ্ছেন বা দরদাম করছেন কত টাকা ঘুষ নেবেন। কেউ টাকা নিয়ে হাতে বলছেন এটা অনেক টাকা। শুধু অবস্থানটা বদলে গেছে দুটো রাজনৈতিক দলের। সেই সময় এই ভিডিও রিলিজ করেছিল বিজেপি, আর যাদের দেখা গিয়েছিল তারা তৃণমূল কংগ্রেসের মন্ত্রী, সাংসদ ইত্যাদি। আর এবার ভিডিও রিলিজ করছে তৃণমূল কংগ্রেস, আর যাকে দেখা যাচ্ছে তিনি অবশ্যই বিজেপির লোক নন, কিন্তু রাজনীতিতে তিনি বিজেপির পক্ষে এবং তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক স্বার্থের বিপক্ষে, ভোটের বিপক্ষে কাজ করছেন। এটা খুব স্পষ্ট, অবস্থানটা বদলে গেছে। কিন্তু সেই স্টিং অপারেশন কি লাভ হয়েছিল 2016 এই স্টিং অপারেশনের প্রকাশ্যে আসার পর, নারদা স্টিং অপারেশনের ভিডিও প্রকাশ্যে আসার পর যাদের ছবি দেখা গিয়েছিল তাদের মধ্যে অনেকেই 2016 নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, বলা বাহুল্য তারা জিতেও গিয়েছিলেন। তাদের মধ্যে তো একজন পরবর্তীতে বিজেপির অন্যতম গুরুত্বপূর্ণ নেতা হয়ে উঠেছিলেন। আমি আবার সেই রাজনৈতিক ইতিহাসে ফেরত যাচ্ছি না, কিন্তু আমি বলতে চাইছি এই ভিডিওর কি সত্যিই কোনো বড় প্রভাব জনমানসের ওপর পড়ে? একটা ফান্ডামেন্টাল ডিফারেন্স আছে। আগে এই নারদা স্টিং অপারেশনে তৃণমূল কংগ্রেসের বিভিন্ন মন্ত্রী, সাংসদদের দেখা গিয়েছিল এবং অভিযোগ ছিল নিছক দুর্নীতির, সিম্পল করাপশন, ঘুষ নেওয়া। কিন্তু এবারে যে ভিডিও, সেখানে একজন নেতাকে দেখা যাচ্ছে তিনি ধর্ম নিয়ে রাজনীতি করছেন এবং কিছু সম্প্রদায়ের মানুষকে বোকা বানাচ্ছেন, সেটা স্বীকার করছেন। তো এটা তো স্বাভাবিকভাবে একটা ফান্ডামেন্টাল ডিফারেন্স দুটোর গুরুত্বের। ফলে এই দুটোর প্রভাবেরও যে একটা ডিফারেন্স নেই এটা বলা যাবে না, এবং ওটাই প্রভাব পড়েনি বা নির্বাচনের ফলের ওপর তার কোনো প্রভাব দেখা যায়নি মানেই এটারও প্রভাব পড়বে না, এত সহজ সাধারণভাবেও বিষয়টা বলা যাবে না। কিন্তু আমরা শুধু এটুকু বলতে পারি, আমাদের অভিজ্ঞতা বলছে এই ধরনের স্টিং অপারেশনের প্রভাব পশ্চিমবঙ্গের রাজনীতিতে ভোটের ওপর, ভোটারদের ওপর এর আগে পড়েনি। এবারে পড়বে কিনা সেটা তো মে মাসের 4 তারিখে প্রকাশিত হবে। স্টিং অপারেশন যেটা নারদা চালিয়েছিল, নারদা স্টিং অপারেশন নামে যেটার খ্যাতি পশ্চিমবঙ্গের রাজনৈতিক ইতিহাসে, সেটা 2014 করা হয়েছিল। 2014 ওই রেকর্ডিংগুলো করা হয়েছিল, প্রায় 56 ঘন্টা, আমার যদি খুব ভুল না মনে থাকে, 52 ঘন্টা 56 ঘন্টার ভিডিও রেকর্ড করা হয়েছিল। তার মধ্যে কিছু অংশই প্রকাশ করা হয়েছিল, কিন্তু প্রকাশ করা হয়েছিল 2016 বিধানসভা নির্বাচনের আগে। 14 করা রেকর্ডিং নিয়ে ঘাপটি মেরে বসে থাকা হয়েছিল, প্রকাশ করা হয়েছিল 16 নির্বাচনের আগে। পরবর্তীতে এটা নিয়ে সিবিআই তদন্ত হয়েছে, গ্রেপ্তার হয়েছেন ফিরহাদ হাকিম, সুব্রত মুখার্জি, মদন মিত্র, অনেক কিছু হয়েছে, কিন্তু আবার আলটিমেটলি বিরাট কিছু হয়ও নি। এই যে ভিডিওটা আমরা দেখলাম, এই ভিডিওটা কতদিন আগে রেকর্ড হয়েছে, কোথায় রেকর্ড হয়েছে সেটা স্পষ্ট নয়, কিন্তু এটা খুব ইন্টারেস্টিং যে বাংলায় নির্বাচনের আগে স্টিং অপারেশনের আবার একটা ছবি, আবার একটা উদাহরণ আমাদের সামনে এলো। যারা রাজনীতি নিয়ে গবেষণা করেন, রাজনীতির ওঠাপড়া নিয়ে, বিভিন্ন বিষয়গুলো নিয়ে, তাদের জন্য এটা খুব ইন্টারেস্টিং। ওই নারদা স্টিং অপারেশনের পর আবার এই সেকেন্ড স্টিং অপারেশন, নারদা স্টিং অপারেশনের কি ফলাফল হয়েছিল, আদৌ কতটা প্রভাব নির্বাচনের ওপর পড়েছিল সেটা আমরা জানি, এবারেরটার কতটা পড়বে
সেটা জানতে আমাদের 4 তারিখ, মে মাসের 4 তারিখ অবধি অপেক্ষা করতে হবে। কিন্তু নিঃসন্দেহে নতুন একটা মাত্রা যোগ করলো এই রাজ্যের রাজনীতিতে।